চায়না সফরে বিশেষ করে বাংলাদেশ কি পেল আসলে? ধন্যবাদ। একটু পিছনে যেটা, যদিও মুন্সি ফয়েজ আছেন, উনি তো চায়নাতেই ছিলেন। চায়নাতে ছিলেন এক্সপার্ট। আপনার মনে রাখতে হবে চায়না আমাদেরকে রিকগনাইজ করেছিল 75-এ, এবং যতদূর আমার মনে আছে জানুয়ারি শেষের দিকে অথবা প্রথম দিকে 1977-এ ফার্স্ট টাইম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি তখন সিএমএল ছিলেন, তখন তিনি প্রেসিডেন্ট হননি, ফার্স্ট টাইম চায়নাতে গেছে। এবং যাওয়ার আগে তৎকালীন ওই সময় আমাদের সাথে কথা হয়, আমরা তখন মিড র্যাঙ্কিং অফিসার, বাংলাদেশের ডিফেন্স আপনি জানেন 7 নভেম্বরের পরে একটু পুনর্বিন্যাস হয়েছিল, সেখানে আমরা ডিভিশন পদ্ধতিতে আসছিলাম, কিন্তু আমাদের কাছে কোনো ইকুইপমেন্ট ছিল না, শুধুমাত্র ম্যান পাওয়ার দিয়ে রেজ করা হয়েছিল। তখন উনি চায়না যাওয়ার আগে আমাদেরকে বলে গেলেন যে উনি চেষ্টা করবেন যাতে চায়নার সাথে আমাদের একটা ডিফেন্স রিলেশনশিপ যাতে হয়। তো ওটা মনে রাখতে হবে যে ওই সময়ও কিন্তু মানে আমাদের প্রতিবেশী দেশ ভারতও ছিল, এবং ভারতের সাথেও আমাদের সম্পর্ক তখন মাত্র স্বাধীনতার পর পর ভালোই ছিল। তো সেই থেকে চায়নার সাথে আমাদের প্রথম শুরু হয়েছিল ডিফেন্স থ্রু প্রতিরক্ষা বিষয়ে কিছু চুক্তি হয়েছিল, কিছু ইকুইপমেন্ট আসা শুরু হলো। তখন চায়না আজকে চায়না ছিল না, তখন চায়নাও নিজেরাই, চায়না ওয়াজ রাইজিং অ্যাট দ্যাট টাইম। কাজেই ওই সময় চায়নার সাথে বাংলাদেশের রিলেশন এত বহুমুখী ছিল না। ক্রমেই এই চায়নার সাথে রিলেশন যত সরকারই আসছে সবাই চায়নার সাথে রিলেশন রেখেছে, বিকজ চায়না ওয়াজ রাইজিং অ্যাট দ্যাট টাইম। এবং চায়নার সাথে আমাদের প্রতিরক্ষার বাহিরে বিজনেস শুরু হয়ে গেল, এবং শুধু বিজনেস নাই, ইনভেস্টমেন্ট, চাইনিজ ইনভেস্টমেন্ট এখানে আসলো, চাইনিজ ঋণ লোন এখানে আসা শুরু হয়ে গেল। পরবর্তী যতগুলো সরকার ছিল, ডিফেন্স ওয়াজ মেইন একটা স্টেজ ছিল। তো সেই থেকে আজকে যদি আমি বলি, চায়নার সাথে বাংলাদেশের রিলেশন প্রায় অর্ধযুগের মতো অনেক শক্ত হয়েছে। কারণ আমি নিজে যখন এই ইন্টারিম গভর্নমেন্টে ছিলাম, আমাকে দুবার যেতে হয়েছে চায়না, একবার সাংহাই, একবার বেজিং। সেটা ছিল বাংলা পোর্ট সম্প্রসারণের বিষয় নিয়ে, যেটা বিআরআই একটা প্রজেক্ট। আপনি জানেন যে পরে $25 বিলিয়ন একটা এমওইউ বাংলাদেশের সাথে হয়েছিল। বাংলাদেশ প্রথম বোধহয় এই উপমহাদেশে বিআরআইতে স্বাক্ষর করেছিল। তারই থ্রুতে বাংলাদেশে এ পর্যন্ত আমার যতদূর মনে হয়, ইফ আই এম নট রং, অ্যাবাউট $4 বিলিয়ন মতো ইনভেস্টমেন্ট এখন পর্যন্ত হয়েছে। আরও পাইপলাইনে আছে অনেক কিছু, কিন্তু বড় বড় প্রজেক্টগুলো যেগুলোর সাথে এই অঞ্চলের ভূ রাজনীতির কিছুটা জড়িত থাকার বিষয়, সেখানে আমি যেটা বলতে চাচ্ছি, ফ্রম এই জিওপলিটিক্যাল ইস্যু, আজ পর্যন্ত ভারত এবং চায়নার সাথে যে একটা জিও স্ট্র্যাটেজিক অ্যান্ড জিও পলিটিক্যাল ইস্যু রয়ে গেছে, যেটা এখন পর্যন্ত সলিউশন হয় নাই। যদিও চায়না কিন্তু ভারতের অন্যতম বৃহৎ এক্সপোর্ট কান্ট্রি, অ্যান্ড ইন্ডিয়াজ ইম্পোর্ট চায়না থেকে, বাণিজ্যিক রিলেশন খুবই ঘন। তারপরেও এই কন্টেস্টের মধ্যে ইন্ডিয়া চায়না কন্টেস্টের কারণে আমাদের মতো দেশ, যেগুলো আকারে ছোট, দুর্বল, আমাদের সাথে চায়নার রিলেশন নিয়ে একটা সন্দেহ প্রকাশিত হয় আমাদের পার্শ্ববর্তী দেশে। যদিও সেই সন্দেহ বা সেটা কোনো ভিত্তিকও আছে বলে আমি মনে করি না। তো এই ক্ষেত্রে আমাদের যে চায়নার সাথে যে কতগুলো প্রজেক্টের কথা বলা হচ্ছে, ফর এক্সাম্পল যেটা মোর সেন্সিটিভ, যেটা নিয়ে আজকে বোধহয় 15 বছরের উপর হবে, তিস্তা মহাপরিকল্পনা, এটা আমি মনে করি আমাদেরকে এটা করতেই হবে। কিন্তু এটার বিষয়ে তো কোনো স্পেসিফিক আলোচনা, কোনো সিদ্ধান্ত কিন্তু হয় নাই, এবং আপনি দেখেন যে এই সফরে কিন্তু কোনো চুক্তিও হয় নাই, বা একটা সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। সমঝোতা স্মারক তো যে কোনো দেশে আপনি যখন যাবেন তখন সমঝোতা স্মারক হতেই পারে। সমঝোতা স্মারক, আমি এখানে মুন্সি ফয়েজ আছেন, উনি তো, আমি সেই প্রশ্নটা করলাম যে প্রধানমন্ত্রীর এই সফরটাকে বেশ অনেকগুলো প্রত্যাশা মানে তৈরি করেছিল। সেই জায়গা থেকে আমি যেটা প্রশ্ন করলাম যে এই সফরটাকে এক শব্দে কি বলা যায় যে সফরটি সফল হয়েছে অথবা সফল হয়নি, সেটা বলা যায় না? সেটা বলা যাবে না এখন, যতক্ষণ পর্যন্ত আমরা না জানি জয়েন্ট কমিউনিকেতে কি কথাবার্তা হয়েছে। একটা স্টেটমেন্ট তারা অবশ্য দিয়েছে, কিন্তু অনেক স্পেকুলেশন আছে। আচ্ছা, এখন সেই স্পেকুলেশনগুলো কিভাবে জয়েন্ট কমিউনিকেতে আসছে বা আসছে কিনা, সেটা না জানা পর্যন্ত এটা বলা খুব ডিফিকাল্ট যে
আমরা কি জন্য গিয়েছিলাম, আমরা কি নিয়ে আসছি। হ্যাঁ, আমরা তো তার কাছে টাকা পয়সা চেতে গেছিলাম কিনা জানি না, বাট আমি যে মোটা দাগে কয়েকটা জায়গা দেখি, যে জায়গাটা আমার সবচেয়ে উল্লেখযোগ্য যেটা লাগছে, বিকজ আমি নিজেও বলছি যে বাংলা পোর্ট সম্প্রসারণ এবং ইপিজেড তৈরির বিষয়ে, এগুলো বিষয়ে মোটামুটি একটা চায়নার সাথে এখন শুধু টাকা ছাড়ের বিষয়টা হয়ে গেছে কাজ শুরু হওয়ার আগে। কিন্তু বাকি যেটা বাংলাদেশের এখন সবচেয়ে বড় যে প্রজেক্ট রয়ে গেছে, যেটা চায়না বহুদিন থেকে চেষ্টা করছে, লাস্ট 15-16 ইয়ার্স, সেটা হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা। এখানে ইন্ডিয়ার একটু অ্যালার্জি আছে। শোনেন, ইন্ডিয়ার অ্যালার্জি থাকতেই পারে। ইন্ডিয়ার যদি ডিফেন্স তাদের মনে করে যে এখান থেকে চাইনিজদের উপস্থিতি উইল বি এ প্রবলেম, চাইনিজদের উপস্থিতি, কারো উপস্থিতি কোনো ডিফেন্সের আজকাল সমস্যা করে না। আজকাল যেখানে চাইনিজ যেটা বায়ডু বোধ হয়, বায়ডু যে আপনার প্রসেসে যারা পিন পয়েন্ট করছে, যেটা ইরান যুদ্ধের সময় যেটা ইউজ করা হয়েছে, যেটার কারণে আমেরিকার প্রায় নাস্তানাবুদ হয়ে গেছে, যেটা চাইনিজ টেকনোলজি, সেইগুলো তো আপনার প্রয়োজন পড়ে না। কেন প্রেজেন্স আপনি এখানে থাকলেন না, আপনি তিস্তা পরিকল্পনা ওখানে থাকলেন, হিউম্যান ইন্টেলিজেন্স এখন সাপোর্টিভ মাত্র। রাইট। এখন আপনার যে প্রসেসে চলে গেছে আমাদের সিগন্যাল ইন্টেলিজেন্স অথবা স্যাটেলাইট ইন্টেলিজেন্স, সেইগুলো এখন তো জিপিএস এর উপরে চলে গেছে। চায়না তো জিপিএস এর উপরে টেকনোলজি ব্যবহার করছে। তো এটা আমার মনে হয় যে এটা আমরা মান্দাতার আমলের কথা চিন্তা করি, যে চাইনিজরা এখানে প্রেজেন্ট থাকলে ইন্ডিয়া ডিফেন্সের সমস্যা হবে। আর এত সহজ নাকি একটা ইন্ডিয়ার মতো দেশে এখানে যদি 500 চাইনিজ বসে থাকে, তারা ইন্ডিয়ার মতো একটা এত বড় দেশে বিপদ আনবে। চাইনিজরা তো বসে আছে ডোকলামে, ফ্রম হোয়ার ইট ক্যান এভরিথিং ক্যান বি সিন। পুরা তিস্তা প্রজেক্ট দেখা যাচ্ছে, পুরা আপনার ডোকলাম ইজ হাইট, আর এটা হচ্ছে অন দ্য স্লোপ। আপনি যেটা চিকেন নেক বলি আর যেটাই বলি, তো দে আর সিইং এভরি ডে। ইন্ডিয়া তো ওখানে দুটা আলাদা ক্যান্টনমেন্ট তৈরি করেছে, এয়ারফিল্ড তৈরি করেছে। দেয়ারফর ভারতের মতো একটা বড় দেশ, এত তাদের শক্তি, তারা যদি মনে করে যে 300, 400, 500 চাইনিজ এখানে বসে থাকলে, ধরলাম 500ও লাগবে না, সেখানে চাইনিজরা এখানে তিস্তা প্রকল্পে কাজ করবে, দ্যাট বিকামস এ থ্রেট টু দি ইন্ডিয়ানস। আমার মনে হয় না যে এটা ইন্ডিয়ান স্ট্র্যাটেজি যারা নিয়ে আলোচনা করে। ইন্ডিয়া অবশ্য সরাসরি বলে নাই কখনো, এটা ধারণা করা হয়। না, এগুলো আমাদের মতো লোকজন ওখানে কথা বলে। আমরাই নিজেদের বিরুদ্ধে নিজেরা ধারণাগুলো পোষণ করি। আমরা নিজেরা বলি, এবং আমাদের মতো ওই পারও অনেক লোকজন আছে যারা সারাদিন এটা এই নিয়ে চর্চা করতে থাকে। রাইট। হ্যাঁ, আসলে তো কিছু হয়েছে, এত স্ট্র্যাটেজিশন ভারতে আছে, তারা কি এটা দেখে না দি হোল সাউথ এশিয়ার জিও পলিটিক্স ইজ চেঞ্জিং, পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু আপনার কি মনে হয় এই সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে একটা সিদ্ধান্তে আসা যেত কিনা, বা আসা গেল না কেন, মানে সেটা বলা খুব ডিফিকাল্ট এই মুহূর্তে। কারণ এখন তো মানে প্রধানমন্ত্রী ফিরে আসবেন, এসছেন অলরেডি, তিনি ঢাকায় এসছেন, কিন্তু আসার সাথে সাথে সবকিছু করে দেবেন না। একটা তো প্রেস কনফারেন্স হবে, সেখানে কথাবার্তা হবে, একটা জয়েন্ট কমিউনিকে হবে, সেটা নিয়ে আলোচনা হবে, তারপরে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে না, এটা বা কতটুকু হয়েছে, বা আলোচনার দরকার নেই। অবনত হতে পারে যে এতগুলো বছরের আলোচনার দরকার নেই। ইন্টারিম গভর্নমেন্টের সময় কথা উঠেছিল যে শুড উই জাস্ট টেল ওকে, তখন বলা হচ্ছে না, এত বড় একটা প্রজেক্ট, এত কিছু, এটা লেট দি পলিটিক্যাল গভর্নমেন্ট কাম, অ্যান্ড আমাদের তরফ থেকে যা দেওয়াটা দিয়ে দেওয়া আছে। এখন এগুলো অনেক জিনিস আছে, অনেক ইমপ্লিমেন্টেশন ওই সময় হতে গেলেও হয় নাই। তার কারণ হচ্ছে যে দি আদার পার্টি অলসো থট যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, তখন এটা সাপোর্ট করবে কি করবে না। হ্যাঁ, যদি এরকম হতো যে না এই সরকার 5 বছর আছে, দেন প্রবলি অত দরকার হতো না।